সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান উপহার হলো কি জানেন? একজন উত্তম জীবনসঙ্গী, যা দাম দিয়ে নয় ভাগ্য দিয়ে পেতে হয়। সেই ভাগ্যটা কজনের আছে বলো? মধ্যবিত্ত ঘরের বউ হয়ে স্বামীর অল্প ইনকামে কিভাবে সুখে থাকি। 50 টাকা 100 টাকা ইনভেস্ট করে লাখপতি হওয়ার কৌশল। টিনের কুঁড়ে ঘর পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। মধ্যবিত্ত ঘরের বউ হয়ে স্বামীর অল্প ইনকামে কিভাবে সুখে থাকি। 50 টাকা 100 টাকা ইনভেস্ট করে লাখপতি হওয়ার কৌশল। টিনের কুঁড়ে ঘর পরিষ্কার করে গুছিয়ে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আজকে রাতের ব্লগ তোমাদের কাছে শেয়ার করতেছি। তো চলো দেখতেই থাকো। ঘর গোছানো বা বাড়ি পরিষ্কার করার কোনো নির্দিষ্ট টাইম থাকে না। সব সেই নির্দিষ্ট টাইমটা নিজেকেই ম্যানেজ করে নিতে হয়। আজকে না অফ ক্যামেরায় 2 জায়গায় গিয়েছিলাম, একই জায়গায় 2বার গিয়েছিলাম। কারণ একবার ব্যাংকের কাজ করার জন্য গিয়েছিলাম, এই কারণে লক্ষ্মীর ভাণ্ডার নাকি বন্ধ হয়ে যাবে। ওই যে গ্রামীণ ব্যাংকের যে পাসবইটা আছে, ওখানে প্রত্যেক মহিলাদের 2টো করে ছিল করে দিচ্ছে। আবার একটা সংখ্যা বলতে পেয়ে অল্প ওই 1 আঙুলের যোগও একটু কাটা দিচ্ছে। তো এটা এই ছেলসই না দিলে নাকি পরের মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। সেই কারণে তাড়াহুড়ো করে ওটা করতে গেছি। তারপরে বিকেলে 4টার পরে আবার ব্যাগ ডেলিভারির জন্য গেছি। সেই জন্য দিনের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা সম্ভব হয়নি। আজকে খুব তাড়া ছিল। তো চলো, এইগুলো কাপড় কিন্তু সব ধুয়ে দিয়েছি। তো ভাবলাম যে না ধুয়ে টিনের চালিতে শুকিয়ে রেখে দিয়েছি। আজকে দিনের বেলা সময় পাইনি, তো ভাবলাম যে তোমাদের কাছে কাপড় চোপড়গুলো গুছিয়ে লাল রেকের মধ্যে রেখে দিই। তো সেই জন্য এই কাপড় গোছানোর কাজে আমি লেগে পড়লাম। আরেকটা কথা তোমাদের না বললেই নয়, মধ্যবিত্ত ঘরের বউ হয়ে স্বামীর অল্প ইনকামে কিভাবে সুখে থাকি, আর 50 টাকা 100 টাকা ইনভেস্ট করে লাখপতি হওয়ার কৌশল। তোমরা তো বলতেই পারো যে আপু 50 টাকা 100 টাকা প্রত্যেক দিনে ইনভেস্ট করে কিভাবে লাখপতি হব। এটাই তো মজা। কারণ অল্প থেকেই মানুষ বেশি করে, তিল থেকেই মানুষ কিন্তু তাল করে। তো এটাই হচ্ছে মজা। 50 টাকা করে ডেইলি রাখলে মাসে হচ্ছে 1500। 100 টাকা করে মাসে রাখলে মাসে হচ্ছে 3000 টাকা। 200 টাকা করে যদি মাসে রাখো তাহলে মাসে হচ্ছে 6000 টাকা। তো 6000 হলে বৎসরে কত হয়? 6 6 36, 6 6 36, তাহলে 72,000 টাকা হচ্ছে বছরে। তো যদি আমরা আর অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেই, 100 টাকার উপরে করে দেই, 50 টাকা আরও বাড়িয়ে দিলাম, বা 100 টাকা আরও বাড়িয়ে দিলাম, 72 কত হচ্ছে? 70 70 140, 70 140 44, 1,40,000। তো 100 টাকা না, ওই 70-80 টাকা করে যদি প্রত্যেক দিনে জমাও তাহলে কিন্তু বছরের শেষে হচ্ছে 1 লাখের উপরে। তো তোমরাও চাইলে আমার মতো বুদ্ধি খাটিয়ে কিন্তু টাকা সঞ্চয় করতে পারো। দেখুন, একটা কথা কি, স্বামীর অল্প ইনকাম হোক আর বেশি ইনকাম হোক, যদি স্বামীর অল্প ইনকাম থাকে, যদি বুদ্ধিটা খাটাতে পারেন তাহলে অল্প ইনকামেও কিন্তু সুখে থাকা যায়। আর যদি স্বামীর ইনকাম বেশি হয়, সেই যদি বুদ্ধিটা খাটাতে না পারো তাহলে বেশি ইনকামেও তুমি কিন্তু লক্ষ টাকা সঞ্চয় করতে পারবে না। কারণ সেই ব্রেন বুদ্ধিটা নিজেকেই খাটাতে হবে। নিজের মধ্যে টাকা হলে হবে না, বুদ্ধিটা থাকতে হবে অন্তত পক্ষে। সেই জন্য বলি কি, তোমরাও চাইলে আমার মতোই টাকা সঞ্চয় করতে পারো।
তো এই যে দেখুন অকেজো কাপড়গুলো আমি এই লাল রেখার মধ্যে গুছিয়ে রাখতেছি। আবার আরও কিছু কাপড় ওই চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম, এগুলো গুছিয়ে নেব। কারণ বিছানায় বসে কাপড় গোছানোর মজাই আলাদা। সবাই কিন্তু কাজ করে, কিন্তু সব মেয়েরাই কিন্তু আমরা এই ধরনের কাজ করি, কিন্তু সবার কাজের ধরন আলাদা, কিন্তু কাজ হয় একই, কিন্তু ধরন আলাদা। কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় গুছিয়ে রাখে, কেউ বসে গুছিয়ে রাখে, কেউ বিছানায় বসে রাখে। বিছানায় বসে কাপড় গুছিয়ে রাখলে কি হয় জানো, 5 মিনিটের জায়গায় 10 মিনিট হলে কিন্তু বিরক্তিবোধ মনে হয় না। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তুমি দুটো কাপড়ও গুছিয়ে নাও, তাহলে মনটা বলে দেখ কাপড় চোপড় ফেলায় রাখি, গুছিয়ে রাখবো না, এটা একটা মনে একটা বিরক্তিবোধ চলে আসে। সেই জন্য আমার আরামের কাজ করতে গেলে একটু শান্তি করে মন দিয়ে কাজ করে আমি ওই বিছানার মধ্যেই করি। আমি কিন্তু যখন দেখি সবার ভাত খাওয়া হয়ে যায়, আমি কিন্তু ভাতও খাই বিছানার মধ্যেই। কারণ ভাত বিছানার মধ্যে যখন খাই তখন আমি একটা পুরানা ওড়না বিছিয়ে দিই, কারণ আমার ভাত খেতে আধা ঘন্টা টাইম লাগে। সেই জন্য আধা ঘন্টা নিচে বসে থাকবো, বাপরে বাপ, নিচে বসে থাকবো। এভাবে বসলে, নিচে বসলে পার যে সাইডগুলো আছে ওই সাইডগুলো কালো হয়ে যায়। সেই জন্য আমি নিচে বসে ভাত খেতে চাই না। সবার সামনে নিচে খাই, অর্ধেক খাই আর অর্ধেক কিন্তু ওদের তালে তাল মিলাতে পারি না। আমার যেহেতু খেতে দেরি হয়, সেই জন্য আমি বিছানায় একটা হালকা পাতলা চাদর বিছিয়ে দিলাম, আমি যেখানে বসি। আর পানিটা নেব না, পানি একদিন বিছানায় নিয়ে বসেছিলাম, বিছানা ভিজে গেছিলো, সেই জন্য খালি ভাত নিয়েই বসে খাই আর কি অফ ক্যামেরায়। তো ডাইনিং টেবিলে বসে খেলে অন্তত ভালো হয়, কিন্তু ডাইনিং টেবিলে তো অবস্থা, ডাইনিং টেবিলে আমি একেবারে টেবিল করে রেখেছি, ওখানে মোবাইল চার্জিং করা, বোতল বাসা, কাপ প্লেট, যে কোনো জিনিস আমি টেবিলের উপরেই রেখে দিয়েছি। আর এখন আমি মুড়িগুলো ঢুকাবো, কারণ মুড়ি যদি বেশিক্ষণ পণ্যের মধ্যে থাকে তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। তো ভাবলাম যে টেমির মধ্যে ঢুকিয়ে রাখি। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, সেই জন্য অনেক কষ্ট করে স্ট্যান্ড সরিয়ে রেখে নিজে একাই ক্যামেরা করি। কোনো ব্যাপার না, চেষ্টা করলে সবই করা যায়। কারণ যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা আসো রে, তবে একলা চলো রে, এরকম। আমি কিন্তু মোটা না, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটা না, আমি মোটাও না পাতলাও না, মিডিয়াম সাইজের। আগে কিন্তু মোটা ছিলাম, যখন আমি দিল্লিতে ছিলাম না, তখন কিন্তু খুব মোটা ছিলাম, গলা একেবারে পুরো গলা দেখা যেত না, খুব মোটা ছিলাম। অত মোটা ভালো না। আর টিনের কুড়ে ঘর হোক আর মাটির ঘরে হোক, একটু পরিষ্কার পরিপাটি রাখলে না নিজেকেও ভালো লাগে। আর ঝকঝকে চকচকে পরিষ্কার পরিপাটি কিন্তু সবাইকেই ভালো লাগে, তাই না? তো মুড়ি ঢুকাতে অনেক মুড়ি পড়ে গেল। তো টেবিলের উপরে মুড়ি কটা কুড়ে নেব, খাবো আমি। আর যেগুলো মাটিতে পড়েছে ওইগুলো কুড়িয়ে, কবুতর কিন্তু আমার মুড়ি খায় খুব সুন্দর। তো তোমরাও চাইলে আমার মতোই আর কি 50 টাকা 100 টাকা করে ইনভেস্ট করে লাখপতি হতে পারো। হ্যাঁ, আমার মতো বুদ্ধি খাটাতে পারো। এবার আমি টেবিলটা গুছিয়ে নেব, টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে, টেবিলটা গুছিয়ে নেব। আর ছেলে আজকে গেছে খালামণির বাসায়, ওর বন্ধুসহ, ও নাকি একটা রাত থাকবে খালামণির বাসায়। আমার ছেলে ইনস্টাগ্রামে ভিডিও করে, খুব কিন্তু ভাইরাল আমার ছেলে। ওর একটা হাইয়েস্ট ভিডিও হয়েছে 1 মিলিয়ন, বাকিগুলো 3 লাখ 4 লাখ শর্ট ভিডিও কিন্তু করে ইনস্টাগ্রামে, 6 লাখ 8 লাখ এরকম কিন্তু আমার ছেলের ভিউ। ও এডিটিং খুব ভালো পায়। তো এই যে দেখুন, এবার আমি টেবিলটা, সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নেব, কারণ আজকে রাতে কি রান্না করব সেই রান্নাটা এখানে আমি অ্যাড করব না, কারণ অফ ক্যামেরায় আমি রান্না করব। কি করব, ছেলে তো খালামণির বাসায় গেছে, ডিম করব। মেয়ে বলছে ডিমের পোচ বানিয়ে দাও। আর আজকে মেয়ে দুপুরবেলায় নানুর বাসায় গিয়েছিল, তো আমার ভাইয়ের মেয়ে, দুটো ছেলে, আমার মেয়ে সবাই মিলে পিকনিক করেছে। পোলট্রির মাংস কিনে নিয়ে এসে ওরাই রান্না করে দুপুরবেলায় আজকে খেয়েছিল। তো বললাম যে রাতে আজকে হালকা ফুলকা বানাবো, দিনের বেলা তো তুমি মাংস দিয়েই ভাত খেয়েছো, তো বলে কি ডিমের পোচ করো। তো আমার ভাই যেহেতু বাসায় নেই, ওর ডিমটা সহ আমাকে 2টো ডিমের পোচ করে দাও, আর তুমি একটা। তা আমি বললাম কি ঠিক আছে।
তো এবার আমি টিনের বেড়াটা একটু পরিষ্কার করে মোছামুছি করে ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে নেব। প্রত্যেক দিনে আমি একবার হলেও কিন্তু এই টিনের বেড়াটা মোছামুছি করি, না হলে একেবারে ধুলো বালি লেগেই থাকে, সেই কারণে আর কি। ভিডিওতে আমার ভিউ নেই, তবুও তো প্রত্যেক দিনই একটা করে ব্লগ দেই বিকেল 4টায়। জানি না উপরওয়ালায় কত দিনে কী করবে, ইউটিউবে ভাইরাল হতে পারবো না পারবো, কিছু ইনকাম করতে পারবো না পারবো, সেটা আল্লাহ ভরসা আর তোমাদের ভরসা। তো অনেক আশা নিয়ে কিন্তু সবাই ইউটিউবে ভিডিও করার জন্য আসে, স্বনির্ভর হওয়ার জন্য, নিজে কিছু ইনকাম করার জন্য, কিন্তু কারো কপালে জোটে কারো কপালে জোটে না, এটাই স্বাভাবিক। আর আমি এর থেকে বেশি ভালো এডিটিং করতে পারি না, ছেলে কিন্তু পারে। তো আমার সাদামাটা ব্লগে বলতে পারো, ডেইলি ব্লগ বলতে পারো, আর গ্রামের সাদামাটা জীবনে বলতে পারো। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো আমি কিন্তু প্রত্যেক দিনে চাই বিকেল 4টায় করে একটা করে ব্লগ দিতে। যেদিন করে শরীর মন ভালো থাকে সেদিন করে আমি কি করি জানো, 2-3টে করে মানে দিনে 2-3টে করে ব্লগ করে এডিট করে তারপরে আনলিস্ট করে রাখি। যেদিন দেখবো যে হাজব্যান্ড বাসায় চলে আসলো, মেহমান চলে আসলো, সেদিন কোনো ভিডিও করার টাইম হয় না, সেদিন ওই আনলিস্ট করা ভিডিওগুলি কিন্তু আমি ছাড়ি। ইউটিউবে টিকে থাকতে গেলে প্রত্যেক দিনই একটা না একটা ব্লগ ছাড়তেই হবে তোমাদের, ছোট হোক বড় হোক একটা করে ছাড়তেই হবে। তো আগের চ্যানেলটাতে আমি 3 বছর করেছিলাম, এই চ্যানেলটা আমার 1 বছর চলছে।